হয়ে থাকেন, তো শেখ হাসিনাকে যদি আমরা কেটে বাদ দিতে না পারি বাংলাদেশের শরীর থেকে, তাহলে বাংলাদেশের প্রাণ সংশয় হয়ে যাবে। এই ব্যাপারটাই আমি জনগণকে বুঝতে অনুরোধ জানাই। আমি জনগণের প্রতি আশাবাদী এবং আমি বলছি যে তারা জাগতে শুরু করেছেন। তারপরে আরেকটা ব্যাপারে আমি আশাবাদী, আমি মনে করি যে মহান আল্লাহ তাআলা একটা জালিমকে কতদিন সহ্য করবেন সেটারও একটা সীমা আছে। কিন্তু সেখানে আমি আরেকটা কথা বলতে চাই জনগণকে উদ্দেশ্য করেই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে জাতি যে শাসকের উপযুক্ত সেই জাতিকে আমি সেই শাসক দেই। তাহলে আজকে যদি আমরা জাতি হিসাবে প্রমাণ করতে না পারি যে আমরা ভালো শাসকের উপযুক্ত, তাহলে আল্লাহ কেন আমাদেরকে ভালো শাসক দেবেন? যেমন ধরুন বাংলাদেশে আপনি জানেন নিশ্চয়ই যে ড্রাগের সাংঘাতিকভাবে মাদকের বিস্তার ঘটেছে বাংলাদেশে। এবং আমি যখন পুলিশে ছিলাম, রিমান্ডে বহুদিন ছিলাম, আপনি জানেন 5 বছর জেলের মধ্যে আমি 39 দিন রিমান্ডে ছিলাম। এবং সেখানে আমি দেখেছি পুলিশ অফিসার যারা ইয়াং পুলিশ অফিসার শেখ হাসিনার আমলে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে ডিবিতে, তাদের অনেকেই ড্রাগ অ্যাডিক্ট। আপনি অবাক হয়ে যাবেন শুনলে, তাদের অনেকেই ড্রাগ অ্যাডিক্ট। কারণ হচ্ছে এদের বেশিরভাগই কিন্তু ছাত্র জীবনে ছাত্রলীগের নেতা ছিল, বিভিন্ন হল নেতা, ইউনিভার্সিটির নেতা, এবং তখন থেকেই তাদের ড্রাগ নেওয়ার অভ্যাস হয়েছে। তো পুলিশে এসেও তারা ড্রাগ ছাড়তে পারে না, এই ড্রাগের নেশা। এবং পুলিশে এসে তারা মানুষের উপরে যে অত্যাচার চালিয়েছে, যে গুম খুন করেছে, যে ক্রস ফায়ার করেছে, আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, একটা মানুষকে খুন করার তো নর্মাল মানুষের জন্য কঠিন কাজ কোনো, তাহলে তাকে মাদক নিতে হয়। এবং এরা যেমন ধরেন এই যে ওসি সালাউদ্দিন ছিল একজন যে নিহত হয়েছিল সেই রহস্যজনক হোলি আর্টিজান হত্যাকাণ্ডে নিহত হয়েছিল। তো রহস্যজনক বলছি সেটা ভিন্ন আলোচনা, ওই আলোচনা আমি আর এখন যাচ্ছি না, দীর্ঘ হয়ে যাবে আমাদের আলোচনা। এবং ওসি সালাউদ্দিন সারাক্ষণ ড্রাগে আসক্ত থাকতো, এটা আমাকে পুলিশ অফিসাররা বলেছে যখন আমি রিমান্ডে ছিলাম। দুর্ভাগ্যের বিষয় হলো এখন আমি শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীর মধ্যেও নাকি ড্রাগ ঢুকে গেছে। আপনি ভাবতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা ড্রাগ নিচ্ছে, কিন্তু এটা নাকি সত্য। এটার প্রমাণ আমি জানি না, এটা আমি শুনেছি যে এই ড্রাগ এখন সেনাবাহিনীর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে আমার অরিজিনাল প্রশ্নে যাই আমি, যে আপনি জাতি হিসাবে যদি এত নিচে নেমে গিয়ে থাকেন, আপনার পুলিশে যদি ড্রাগ থাকে, আপনার সেনাবাহিনীতে যদি ড্রাগ দিয়ে থাকে, ছাত্রদের কথা বাদই দিলাম, তাহলে জাতি হিসাবে আমরা শেখ হাসিনার থেকে ভালো শাসক পাওয়ার উপযুক্ত এটা আল্লাহর কাছে কিভাবে প্রমাণ করবো আমরা? তারপরে দেখুন বাংলাদেশে একসময় দুর্নীতিকে ঘৃণা করা হতো এবং সততার প্রশংসা করা হতো, যে সৎ থাকতো তার প্রশংসা করতো যে এই লোকটা সৎ। আপনি এখন দুর্নীতি নিয়ে কোনো আলোচনা শোনেন? আমাদের দেশে যে প্রজেক্ট গুলো হচ্ছে তথাকথিত, যেমন ধরেন এই সরকারের প্রজেক্টই যদি আমি চিন্তা করি, 3টা প্রজেক্ট নিয়ে যদি আমি চিন্তা করি এই সরকারের, যেটা নিয়ে সরকার এখন খুব ক্যাম্পেইন করে বেড়াচ্ছে, একটা হচ্ছে পদ্মা সেতু, একটা হচ্ছে আপনার মেট্রো রেল কদিন আগে চালু হয়েছে, আর একটা হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক প্রকল্প। আমরা এই 3টাই যদি চিন্তা করি, আপনি নিশ্চয়ই জানেন, আমি জনগণকে আবারও বলছি, এই 3টা প্রজেক্টেই অন্যান্য দেশে যে খরচে এই প্রজেক্টগুলি হতে পারত তার 3 থেকে 4 গুণ বেশি খরচ হয়েছে। এই পদ্মা ব্রিজের বাজেট ছিল 10,000 কোটি টাকা, সেই পদ্মা ব্রিজ এখনো রেল লাইনটা হয় নাই, রেল লাইন ছাড়াই 40,000 কোটি টাকা খরচ পার হয়ে গেছে। তো আপনি তো এক পদ্মা ব্রিজ করেছেন 4 পদ্মা ব্রিজের খরচে, তাই না? রূপপুর পারমাণবিক প্রকল্প $14 বিলিয়ন প্রজেক্ট, এইটা ভারতে এই ধরনের একটা প্রজেক্ট হয়েছে $3 বিলিয়ন। তাহলে আপনি $3 বিলিয়ন প্রজেক্ট করছেন $14 বিলিয়ন। আপনি মেট্রো রেল নিয়ে এত নাচানাচি চলছে গত 3-4 দিন ধরে, এত ক্যাম্পেইন চলছে। এই মেট্রো রেল আপনি চিন্তা করুন আজকে কত বছর ধরে চলছে এই মেট্রো রেল, মোর দ্যান 10 ইয়ার্স, 10 বছর ধরে। এবং এখনো যে শেখ হাসিনা চালু করলো, এটাকে চালু করার মতো অবস্থায় এসছে। আপনি চালু করেছেন কোথা থেকে কোন পর্যন্ত? উত্তরা থেকে আগারগাঁও। আগারগাঁও এমন জায়গায় যেখানে মানুষ নেমে কি করবে? আপনি যদি বেড়াতে যেতে চান সেটা ভিন্ন কথা, যেমন সরকারপন্থী অনেক মিডিয়াতে দেখছি কে নাকি ভিক্ষা করে সেই ভিক্ষার টাকা দিয়ে এই ইয়েতে চলেছে, কি বলে, মেট্রো রেলে চলেছে। কিন্তু আপনি যদি কাজের জন্য যেতে চান, তো আপনি উত্তরা থেকে আগারগাঁও কেন যাবেন? আপনি উত্তরা থেকে আসবেন তো ফার্ম গেট, বা উত্তরা থেকে আপনি মতিঝিল যাবেন। তার মানে প্রজেক্ট তো এখনো হাফ ডানও হয়নি, হাফ ডান।
প্রজেক্ট কমপ্লিট হয় নাই। তাহলে শেখ হাসিনা এই হাফ ডান প্রজেক্ট চালু কেন করলেন? কারণ সরকার বিরোধী আন্দোলন আস্তে আস্তে জনগণের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এবং যাতে করে জনগণের দৃষ্টি অন্যদিকে চলে যায় সেই জন্য আপনি একটা কি বলবো 30% যে প্রজেক্টের কাজ হয়েছে সেই 30% কাজ করে আপনি এটা চালু করে দিয়েছেন আগুরগাঁও পর্যন্ত। এবং আরো মজার কথা, একদিনের মধ্যে ভেন্ডিং মেশিন গুলো নষ্ট হয়ে গেছে না, টিকিট কাটার মেশিন গুলো তো সব নষ্ট হয়ে গেছে উইদিন 24 আওয়ার্স। তার মানে আপনি প্রিপেয়ার নাই প্রজেক্ট চালু করার জন্য। আপনার তো কমপক্ষে ফার্ম গেট পর্যন্ত আসলেও আমি বুঝতাম যে হ্যাঁ ফার্ম গেট একটা সেন্ট্রাল প্লেস। আপনি আগারগাঁওতে দিয়ে ছেড়ে দেন। আগারগাঁওতে কি আছে? প্ল্যানিং কমিশনের অফিস আর পাসপোর্ট অফিস ছাড়া আগারগাঁওতে কি আছে আমাকে বলেন আপনি? আগারগাঁও আপনি আসবেন কি করে ফার্ম গেটে? এটা আমার মনে হয় যে কোনো সময় পতনের একটা আশঙ্কা সরকারের মধ্যে চেপে বসছে, যার ফলে তারা আমরা যে কোনো ফ্যাসিবাদ সরকার করে কি এই ধরনের ক্যাম্পেইন করে, আমরা মেগা প্রজেক্ট করছি। এই ক্যাম্পেইন গুলি, এবং তাদের পদ্মা ব্রিজ ক্যাম্পেইন ফেল করেছে। পদ্মা ব্রিজ নিয়ে এখন দেখবেন বাংলাদেশে কোনো আলোচনাই নাই। প্রথম 3-4 দিন সপ্তাহখানেক ছিল, এখন কোনো আলোচনাই নাই। যখন জনগণ যখন ভাত খেতে পারছে না, জনগণ যখন ওএমএস এর লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে, আপনি দেখেছেন বোধহয় দিনের পর দিন ওএমএস এর লাইনে দাঁড়িয়ে থেকে তেল কিনতে পারছে না, চিনি কিনতে পারছে না, চাল কিনতে পারছে না, তখন জনগণ পদ্মা ব্রিজ দিয়ে কি পানি খাবে? ধুয়ে পানি খাবে। তো একই অবস্থা এখন চলছে মেট্রো রেল। মেট্রো রেলে একটা আনন্দ ফুর্তি চলছে, ইয়াং ছেলেপেলেরা হয়তো যায় দেখার জন্য একটা মেট্রো রেল, কিন্তু তাতে বাংলাদেশের সার্বিক জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসে নাই। এবং এই প্রত্যেকটা প্রজেক্টের মাধ্যমে এই শেখ পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আমি আবারও জনগণকে এটা বুঝতে অনুরোধ করি যে এই প্রজেক্টের নাম দিয়ে এর পরিবার সব বাইরে চলে গেছে। যেমন ধরেন একটা নিউজ খুব জনপ্রিয় হয়েছে, আপনি দেখেছেন বোধহয়, যে এই সরকারের যিনি বেসরকারি খাত উপদেষ্টা সালমান রহমান, তার ছেলের নামে লন্ডনে যে বাড়ি, সেই বাড়িতে শেখ রেহানা বসবাস করেন বছরের পর বছর বিনা ভাড়ায়। তো তার মানেটা কি? যে তিনি বিনা ভাড়ায় বসবাস করেন সালমান রহমানের ছেলের বাড়িতে, মালিকানার বাড়িতে। এমনও তো হতে পারে যে এই বাড়িটা আসলে শেখ রেহানারই, নাম ব্যবহার হচ্ছে সালমান রহমানের ছেলের। আমরা তো জানি না এই বাড়ির কাহিনী, কার বাড়িতে আছেন। তার মানে কি, এই যে সরকারে যারা আছে তারা সবাই মিলে লুটে পুটে ভাগ করে খাচ্ছে, বাংলাদেশটাকে তারা লুট করে খাচ্ছে। তো এই লুটেরাদের যদি আমরা হটাতে না পারি তাহলে বাংলাদেশের সামনে সমূহ বিপদ। সুতরাং 2022 আমি এটা বলেই শেষ করবো, 2022 সালের দিকে যদি আমি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটা জাগরণ এসছে, এটা শুভ লক্ষণ। এবং দ্বিতীয় দেখতে পাচ্ছি 2022-এ বাংলাদেশের অর্থনীতির যে কঙ্কালসার চেহারা, যেটা এতদিনে ওই যে ফেস পাউডার, আসলে এটা একটা মজার শব্দ আছে, ফেস পাউডার ইকোনমি, বুঝলেন? এইসব লোকজন, মানে এই ধরনের সরকার, এরা ফেস পাউডার ইকোনমি করে। মানে আপনি কঙ্কাল সার, কিন্তু আপনার মুখের উপরে পেইন্ট করছে, আপনার মুখের উপরে পাউডার স্নো লাগাচ্ছে, তারপরে কি সব লাগায় না, কি ভুরুতে টুরুতে বিভিন্ন জায়গায় কি লাগায়, এগুলো আমরা জানি না। আজকাল তো আবার প্লাস্টিক সার্জারিও করে, তো নানা রকম জিনিসপত্র করে। এই মুখের মধ্যে আপনি প্লাস্টিক সার্জারি করে আপনার চেহারাটাকে আপনি তরুণ রেখেছেন, কিন্তু আসলে আপনি বৃদ্ধ হয়ে গেছেন। কামাল বা মোস্তফা কামাল, যাই নাম হোক তার, বলতেন যে $50 বিলিয়ন হবে, আর আজকে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ তার অর্ধেকেরও কম। আপনি জানেন এটা $25 বিলিয়ন কম, যেটা $50 বিলিয়ন বলতে। এক। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা কি বলে, প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স ভুয়া, এটাও প্রমাণিত হয়ে গেছে। এটা প্রমাণিত হয়েছে কিসের মাধ্যমে? যখন বাংলাদেশ IMF এর কাছে ঋণের জন্য গেছে, IMF এতেই প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশের আসলে এখন আর টাকা নাই, IMF এর ঋণ ছাড়া বাংলাদেশের চালানো প্রায় অসম্ভব। তো এই কারণে 2022-এ প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। আপনি মনে রাখবেন যে একটা অর্থনীতি ধ্বংস তো সময় লাগে, এবং বাংলাদেশের অর্থনীতি এরকম হওয়ার কথা ছিল না। কেন ছিল না? কারণ বাংলাদেশের লোকজন অনেক পরিশ্রমী। আমাদের কৃষকদের দেখুন, তারা দিন রাত্রি কিভাবে ফসল ফলাচ্ছে। আমাদের শ্রমিকদের দেখুন, তাদের হাতে তৈরি টেক্সটাইল সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। সুতরাং আমাদের দক্ষতার অভাব ছিল না।
শুধুমাত্র আজকে বাংলাদেশ এই অবস্থায় পতিত হয়েছে এই শেখ হাসিনার এই ফ্যাসিবাদী বা সরকারের অপশাসনের কারণে। তো কাজে অর্থনৈতিকভাবে 2022 আমাদের জন্য ভয়ানক একটা বছর গেছে। আপনি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, এবং এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা তাও জানি না। ব্যাংকগুলো লুট করে ফেলা হয়েছে। 2022 কিন্তু ব্যাংক লুটেরও বছর। আপনি দেখুন যে নভেম্বর মাসে ইসলামী ব্যাংক থেকে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এস আলম গ্রুপ তারা 32,000 কোটি টাকা নিয়ে গেছে ইসলামী ব্যাংক থেকে। আপনি কি জানেন ইসলামী ব্যাংকের এখন প্রতিদিন চলার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিতে হয়? প্রতিদিন টাকা ধার নিতে হয়। যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল, সেই ইসলামী ব্যাংকে শেখ হাসিনা এবং তার পরিবার ধ্বংস করেছে তাদের লোক বসিয়ে দিয়ে ইসলামী ব্যাংকে। মালিকানা তো শেখ হাসিনারই হাতে। এস আলমের হাতে মালিকানা মানে হচ্ছে, এটা বুঝতে হবে বাংলাদেশের জনগণকে। আমি বারে বারে জনগণকে বোঝানোর চেষ্টা করি যে এস আলমের হাতে মালিকানার অর্থ হচ্ছে এটা শেখ পরিবারের কাছে মালিকানা। তো সুতরাং শেখ পরিবার এই ইসলামী ব্যাংকে লুটে শেষ করে ফেলেছে। এবং আরেকটা জিনিস কেউ বলছেন না এখনো, এটাও আমার ইনফরমেশন হচ্ছে আমার কাছে, যে শেখ হাসিনা কিন্তু টাকা ছাপাতে শুরু করেছে। টাকা ছাপানো ব্যাপারটা একটু আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি যে একটা রাষ্ট্র কত টাকা ছাপাতে পারে এটা ডিপেন্ড করে সেই রাষ্ট্রের ইকোনমিক ফান্ডামেন্টালের উপরে। ইকোনমিক ফান্ডামেন্টাল বলতে সেই রাষ্ট্রের গোল্ড রিজার্ভ কত, সেই রাষ্ট্রের এমনি ফরেন কারেন্সি রিজার্ভ কত, সেই রাষ্ট্রের ঋণ কত, সেই রাষ্ট্রের জিডিপির সাইজটা কত, এগুলো সব মিলে ডিপেন্ড করবে আপনি কত টাকা ছাপাতে পারবেন। কিন্তু শেখ হাসিনা এখন খরচ চালানোর জন্য যেহেতু লুটপাট করেছে, এখন তার থেকে অনেক বেশি টাকা ছাপাচ্ছে। তো সেই বেশি টাকা ছাপালে অনেকে বলতে পারেন সমস্যা কি, আমাদের টাকা আমরা ছাপাচ্ছি। সমস্যা হলো আপনার টাকার মান দিনে দিনে কমে যাবে। আপনার যে টাকার ভ্যালুয়েশন, ধরেন এখন যদি 110 টাকায় $1 হয়, তাহলে এই যে টাকা ছাপাচ্ছে এখন শেখ হাসিনা তার সরকার টিকিয়ে রাখার জন্য, এবং আগামী 1 বছর যদি সে টিকে থাকতে পারে এবং আগামী নির্বাচন পর্যন্ত যদি সে টিকতে পারে, তাহলে আরো অনেক বেশি টাকা তাকে ছাপাতে হবে। তাহলে আপনি আজ থেকে 2 বছর পরে দেখবেন সম্ভবত বাংলাদেশের $1 বাংলাদেশের 150 টাকা হয়ে যাবে। তার মানে বাংলাদেশের টাকার মান আরো 50 ভাগ কমে যাবে, এইভাবে যদি টাকা ছাপানো অব্যাহত থাকে। তো এই জিনিসগুলি আমি বাংলাদেশের জনগণকে বুঝতে অনুরোধ করছি। কারণ হচ্ছে যে সবারই তো ব্যাংকে টাকা আছে। তো আপনার কনক স্যারের আজকে যদি 1 লক্ষ টাকা ব্যাংকে থাকে, তাহলে ডলারের হিসাবে আপনি যদি করেন, আগামী 1 বছর পরে আপনার 1 লাখ টাকার মান দাঁড়াবে 50,000 টাকায়। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে টাকা ছাপানোর পরিণামটা কি হবে। সবকিছু কারণ আপনি ইম্পোর্টের দাম বেড়ে যাবে, আপনি যা যা ইম্পোর্ট করেন সবকিছুর দাম বেড়ে যাবে। তার মানে আপনার যে বাংলাদেশ, আপনি জানেন বেসিক্যালি আমরা ইম্পোর্ট করেই চলি, কারণ আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যে ডেফিসিট, অর্থাৎ আমরা যে এক্সপোর্ট করি আর যা ইম্পোর্ট করি, এই ডেফিসিটের পরিমাণ প্রতি মাসে $2 বিলিয়ন উপরে, মানে বছরে $24 বিলিয়ন উপরে আপনার ডেফিসিট। তো তার মানে $24 বিলিয়ন আপনাকে এক্সট্রা ইম্পোর্ট করতে হচ্ছে। এই ইম্পোর্টে আপনার টাকার মান যদি আরো কমে যায়, এই 24 বিলিয়ন আরো বেড়ে যাবে, এই 24 বিলিয়ন হয়তো 36 বিলিয়নে চলে যাবে। সুতরাং বাংলাদেশ ক্রমাগত একটা দেউলিয়া রাষ্ট্রের দিকে অর্থনৈতিকভাবে ধাবিত হচ্ছে। এটাকে এখনো ঠিক করা সম্ভব, কিন্তু ঠিক করার আগে তো আমাদের আসল যে অসুখ, এটাকে তো কেটে ফেলতে হবে, অসুখটাকে তো সারাতে হবে। আমাদের প্রধানতম অসুখ হচ্ছে এখন শেখ হাসিনা। তো এই রোগকে তো আপনার শেষ করতে হবে। আপনার যদি ক্যান্সার হয়ে থাকে শরীরে, তাহলে ক্যান্সার যে অঙ্গে আপনার ক্যান্সার হয়েছে সেই অঙ্গটা তো কেটে ফেলতে হবে, নাহলে তো আপনার জীবন সংশয় হয়ে যাবে। তো আজকে বাংলাদেশের জন্য শেখ হাসিনা ইজ ক্যান্সার ফর বাংলাদেশ। তাহলে শেখ হাসিনা যদি ক্যান্সার হয়ে থাকেন, তো শেখ হাসিনাকে যদি আমরা কেটে বাদ দিতে না পারি বাংলাদেশের শরীর থেকে, তাহলে বাংলাদেশের প্রাণ সংশয় হয়ে যাবে। এই ব্যাপারটাই আমি জনগণকে বুঝতে অনুরোধ জানাই। আমি জনগণের প্রতি আশাবাদী এবং আমি বলছি যে তারা জাগতে শুরু করেছেন। তারপরে আরেকটা ব্যাপারে আমি আশাবাদী, আমি মনে করি যে মহান আল্লাহ তাআলা একটা জালিমকে কতদিন সহ্য করবেন সেটারও একটা সীমা আছে। কিন্তু সেখানে আমি আরেকটা কথা বলতে চাই জনগণকে উদ্দেশ্য করেই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে জাতি যে শাসকের উপযুক্ত সেই জাতিকে আমি সেই শাসক দেই। তাহলে আজকে যদি আমরা জাতি হিসাবে প্রমাণ করতে না পারি
যে আমরা ভালো শাসকের উপযুক্ত, তাহলে আল্লাহ কেন আমাদেরকে ভালো শাসক দেবেন? যেমন ধরুন বাংলাদেশে আপনি জানেন নিশ্চয়ই যে ড্রাগের সাংঘাতিকভাবে মাদকের বিস্তার ঘটেছে বাংলাদেশে। এবং আমি যখন পুলিশে ছিলাম, রিমান্ডে বহুদিন ছিলাম, আপনি জানেন 5 বছর জেলের মধ্যে আমি 39 দিন রিমান্ডে ছিলাম। এবং সেখানে আমি দেখেছি পুলিশ অফিসার যারা ইয়াং পুলিশ অফিসার, শেখ হাসিনার আমলে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে ডিবিতে, তাদের অনেকেই ড্রাগ অ্যাডিক্ট। আপনি অবাক হয়ে যাবেন শুনলে, তাদের অনেকেই ড্রাগ অ্যাডিক্ট। কারণ হচ্ছে এদের বেশিরভাগই কিন্তু ছাত্র জীবনে ছাত্রলীগের নেতা ছিল, বিভিন্ন হল নেতা, ইউনিভার্সিটির নেতা, এবং তখন থেকেই তাদের ড্রাগ নেওয়ার অভ্যাস হয়েছে। তো পুলিশে এসেও তারা ড্রাগ ছাড়তে পারে না, এই ড্রাগের নেশা। এবং পুলিশে এসে তারা মানুষের উপরে যে অত্যাচার চালিয়েছে, যে গুম খুন করেছে, যে ক্রস ফায়ার করেছে, আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, একটা মানুষকে খুন করার তো নর্মাল মানুষের জন্য কঠিন কাজ কোন, তাহলে তাকে মাদক নিতে হয়। এবং এরা যেমন ধরেন এই যে ওসি সালাউদ্দিন ছিল একজন, যে নিহত হয়েছিল সেই রহস্যজনক আর্টিজান, হোলি আর্টিজান হত্যাকাণ্ডে নিহত হয়েছিল। তো রহস্যজনক বলছি সেটা ভিন্ন আলোচনা, ওই আলোচনা আমি আর এখন যাচ্ছি না, দীর্ঘ হয়ে যাবে আমাদের আলোচনা। এবং ওসি সালাউদ্দিন সারাক্ষণ ড্রাগে আসক্ত থাকতো, এটা আমাকে পুলিশ অফিসাররা বলেছে যখন আমি রিমান্ডে ছিলাম। দুর্ভাগ্যের বিষয় হলো এখন আমি শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীর মধ্যেও নাকি ড্রাগ ঢুকে গেছে। আপনি ভাবতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা ড্রাগ নিচ্ছে, কিন্তু এটা নাকি সত্য। এটার প্রমাণ আমি জানি না, এটা আমি শুনেছি যে এই ড্রাগ এখন সেনাবাহিনীর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে আমার অরিজিনাল প্রশ্নে যাই আমি, যে আপনি জাতি হিসাবে যদি এত নিচে নেমে গিয়ে থাকেন, আপনার পুলিশে যদি ড্রাগ থাকে, আপনার সেনাবাহিনীতে যদি ড্রাগ দিয়ে থাকে, ছাত্রদের কথা বাদই দিলাম, তাহলে জাতি হিসাবে আমরা শেখ হাসিনার থেকে ভালো শাসক পাওয়ার উপযুক্ত, এটা আল্লাহর কাছে কিভাবে প্রমাণ করবো আমরা? তারপরে দেখুন বাংলাদেশে একসময় দুর্নীতিকে ঘৃণা করা হতো এবং সততার প্রশংসা করা হতো, যে সৎ থাকতো তার প্রশংসা করতো যে এই লোকটা সৎ। আপনি এখন দুর্নীতি নিয়ে কোনো আলোচনা শোনেন? আমাদের দেশে যে প্রজেক্ট গুলো হচ্ছে তথাকথিত, যেমন ধরেন এই সরকারের প্রজেক্টই যদি আমি চিন্তা করি, 3টা প্রজেক্ট নিয়ে যদি আমি চিন্তা করি এই সরকারের, যেটা নিয়ে সরকার এখন খুব ক্যাম্পেইন করে বেড়াচ্ছে, একটা হচ্ছে পদ্মা সেতু, একটা হচ্ছে আপনার মেট্রো রেল কদিন আগে চালু হয়েছে, আর একটা হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক প্রকল্প। আমরা এই 3টাই যদি চিন্তা করি, আপনি নিশ্চয়ই জানেন, আমি জনগণকে আবারও বলছি, এই 3টা প্রজেক্টেই অন্যান্য দেশে যে খরচে এই প্রজেক্টগুলি হতে পারত তার 3 থেকে 4 গুণ বেশি খরচ হয়েছে। এই পদ্মা ব্রিজের বাজেট ছিল 10,000 কোটি টাকা, সেই পদ্মা ব্রিজ এখনো রেল লাইনটা হয় নাই, রেল লাইন ছাড়াই 40,000 কোটি টাকা খরচ পার হয়ে গেছে। তো আপনি তো এক পদ্মা ব্রিজ করেছেন 4 পদ্মা ব্রিজের খরচে, তাই না? রূপপুর পারমাণবিক প্রকল্প $14 বিলিয়ন প্রজেক্ট, এইটা ভারতে এই ধরনের একটা প্রজেক্ট হয়েছে $3 বিলিয়ন। তাহলে আপনি $3 বিলিয়ন প্রজেক্ট করছেন $14 বিলিয়ন। আপনি মেট্রো রেল নিয়ে এত নাচানাচি চলছে গত 3-4 দিন ধরে, এত ক্যাম্পেইন চলছে। এই মেট্রো রেল আপনি চিন্তা করুন আজকে কত বছর ধরে চলছে এই মেট্রো রেল, মোর দ্যান 10 ইয়ার্স, 10 বছর ধরে। এবং এখনো যে শেখ হাসিনা চালু করলো, এটাকে চালু করার মতো অবস্থায় এসছে। আপনি চালু করেছেন কোথা থেকে কোন পর্যন্ত? উত্তরা থেকে আগারগাঁও। তো আগারগাঁও এমন জায়গায় যেখানে মানুষ নেমে কি করবে? আপনি যদি বেড়াতে যেতে চান সেটা ভিন্ন কথা, যেমন সরকারপন্থী অনেক মিডিয়াতে দেখছি কে নাকি ভিক্ষা করে সেই ভিক্ষার টাকা দিয়ে এই ইয়েতে চলেছে, কি বলে, মেট্রো রেলে চলেছে। কিন্তু আপনি যদি কাজের জন্য যেতে চান, তো আপনি উত্তরা থেকে আগারগাঁও কেন যাবেন? আপনি উত্তরা থেকে আসবেন তো ফার্ম গেট, বা উত্তরা থেকে আপনি মতিঝিল যাবেন। তার মানে প্রজেক্ট তো এখনো হাফ ডানও হয় নাই, হাফ ডান প্রজেক্ট কমপ্লিট হয় নাই। তাহলে শেখ হাসিনা এই হাফ ডান প্রজেক্ট চালু কেন করলেন? কারণ সরকার বিরোধী আন্দোলন আস্তে আস্তে জনগণের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এবং যাতে করে জনগণের দৃষ্টি অন্যদিকে চলে যায়, সেই জন্য আপনি একটা কি বলবো 30% যে প্রজেক্টের কাজ হয়েছে, সেই 30% কাজ করে আপনি এটা চালু করে দিয়েছেন আগারগাঁও পর্যন্ত। এবং আরো মজার কথা, একদিনের মধ্যে ভেন্ডিং মেশিন গুলো নষ্ট হয়ে গেছে না, টিকিট কাটার মেশিন গুলো তো সব নষ্ট হয়ে গেছে উইদিন 24 আওয়ার্স। তার মানে আপনি প্রিপেয়ার নাই প্রজেক্ট চালু করার জন্য। আপনার তো কমপক্ষে ফার্ম গেট পর্যন্ত আসলেও আমি বুঝতাম যে হ্যাঁ, ফার্ম গেট একটা সেন্ট্রাল প্লেস। আপনি আগারগাঁওতে দিয়ে ছেড়ে, আগারগাঁওতে কি আছে? প্ল্যানিং কমিশনের অফিস,
আর পাসপোর্ট অফিস ছাড়া আগারগাঁওতে কি আছে আমাকে বলেন আপনি? আগারগাঁও থেকে আপনি আসবেন কি করে ফার্ম গেটে? এটা আমার মনে হয় যে কোনো সময় পতনের একটা আশঙ্কা সরকারের মধ্যে চেপে বসছে, যার ফলে তারা আমরা যে কোনো ফ্যাসিবাদ সরকার করে কি এই ধরনের ক্যাম্পেইন করে, আমরা মেগা প্রজেক্ট করছি এই ক্যাম্পেইন গুলি, এবং তাদের পদ্মা ব্রিজ ক্যাম্পেইন ফেল করেছে। পদ্মা ব্রিজ নিয়ে এখন দেখবেন বাংলাদেশে কোনো আলোচনাই নাই, প্রথম 3-4 দিন সপ্তাহখানেক ছিল, এখন কোনো আলোচনাই নাই। যখন জনগণ যখন ভাত খেতে পারছে না, জনগণ যখন ওএমএস এর লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে, আপনি দেখেছেন বোধহয় দিনের পর দিন ওএমএস এর লাইনে দাঁড়িয়ে থেকে তেল কিনতে পারছে না, চিনি কিনতে পারছে না, চাল কিনতে পারছে না, তখন জনগণ পদ্মা ব্রিজ দিয়ে কি পানি খাবে, ধুয়ে পানি খাবে? তো একই অবস্থা এখন চলছে মেট্রো রেল। মেট্রো রেলে একটা আনন্দ ফুর্তি চলছে, ইয়াং ছেলেপেলেরা হয়তো যায় দেখার জন্য একটা মেট্রো রেল, কিন্তু তাতে বাংলাদেশের সার্বিক জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসে নাই। এবং এই প্রত্যেকটা প্রজেক্টের মাধ্যমে এই শেখ পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আমি আবারও জনগণকে এটা বুঝতে অনুরোধ করি যে এই প্রজেক্টের নাম দিয়ে এদের পরিবার সব বাইরে চলে গেছে। যেমন ধরেন একটা নিউজ খুব জনপ্রিয় হয়েছে, আপনি দেখেছেন বোধহয়, যে এই সরকারের যিনি বেসরকারি খাত উপদেষ্টা সালমান রহমান, তার ছেলের নামে লন্ডনে যে বাড়ি, সেই বাড়িতে শেখ রেহানা বসবাস করেন বছরের পর বছর বিনা ভাড়ায়। তো তার মানেটা কি যে তিনি বিনা ভাড়ায় বসবাস করেন সালমান রহমানের ছেলের বাড়িতে, মালিকানার বাড়িতে। এমনও তো হতে পারে যে এই বাড়িটা আসলে শেখ রেহানারই, নাম ব্যবহার হচ্ছে সালমান রহমানের ছেলের, আমরা তো জানি না এই বাড়ির কাহিনী, কার বাড়িতে আছেন। তার মানে কি এই যে সরকারে যারা আছে তারা সবাই মিলে লুটে পুটে ভাগ করে খাচ্ছে, বাংলাদেশটাকে তারা লুট করে খাচ্ছে। তো এই লুটেরাদের যদি আমরা হটাতে না পারি তাহলে বাংলাদেশের সামনে সমূহ বিপদ। সুতরাং 2022 আমি এটা বলেই শেষ করবো, 2022 সালের দিকে যদি আমি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটা জাগরণ এসছে, এটা শুভ লক্ষণ। এবং দ্বিতীয় দেখতে পাচ্ছি 2022-এ বাংলাদেশের অর্থনীতির যে কঙ্কালসার চেহারা, যেটা এতদিনে ওই যে ফেস পাউডার, আসলে এটা একটা মজার শব্দ আছে, ফেস পাউডার ইকোনমি, বুঝলেন? এইসব লোকজন, মানে এই ধরনের সরকার, এরা ফেস পাউডার ইকোনমি করে। মানে আপনি কঙ্কাল সার, কিন্তু আপনার মুখের উপরে পেইন্ট করছে, আপনার মুখের উপরে পাউডার স্নো লাগাচ্ছে, তারপরে কি সব লাগায় না, কি ভুরুতে টুরুতে বিভিন্ন জায়গায় কি লাগায়, এগুলো আমরা জানি না। আজকাল তো আবার প্লাস্টিক সার্জারিও করে, তো নানা রকম জিনিসপত্র করে। এই মুখের মধ্যে আপনি প্লাস্টিক সার্জারি করে আপনার চেহারাটাকে আপনি তরুণ রেখেছেন, কিন্তু আসলে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কঙ্কালসার হয়ে গেছেন। তো বাংলাদেশের অবস্থাটা তাই। এই পদ্মা ব্রিজই বলুন আর এই মেট্রো রেল বলুন, এগুলো প্লাস্টিক সার্জারি, আসলে কিন্তু আপনি কঙ্কালসার হয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা চলে গেছে, জনগণের অধিকার চলে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র নাচানাচি চলছে কি নিয়ে? পদ্মা সেতু আর মেট্রো রেল। তাতে করে কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণের জীবনও বাঁচবে না, সম্পদও বাঁচবে না, রাষ্ট্র হিসেবে বাংলাদেশও বাঁচবে না। এবং আমি একটা রিপোর্ট দেখছিলাম যে মেট্রো রেল যদি সম্পূর্ণ চালু হয় সেটি আসলে লোড নেবে 17% অফ আমাদের বাংলাদেশের যে পরিবহন, রাজধানীর যে পরিবহন ব্যবস্থা, তার 17% লোড নেবে। কিন্তু ধরেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আসতে খরচ হবে 100 টাকা, যেটা বাসে অনেক কম। তো মানে লাভটা হলো কি? আপনি ধরেন মানুষের হাতে যে, এইটা নিয়ে আমি বিস্তারিত অনুষ্ঠান করবো পরে, তো আমি আমরা আলোচনা করবো পরে, কিন্তু আমিও এই ব্যাপারে কথা বলবো। শুধু একটা অ্যাড করি, আপনি যেটা বললেন 100 টাকা দেবে তো জনগণ, আর এটা গেল জনগণের ডাইরেক্ট 100 টাকা দিচ্ছে, আর ইনডাইরেক্ট কত দিচ্ছে এই হিসাবটাও তো করা দরকার। আপনি উত্তরা থেকে মিরপুর, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আপনি যে টাকায় এই প্রজেক্ট করবেন, সেই টাকা যদি আপনি হিসাব করেন, সেই টাকায় তো শেখ হাসিনার টাকা না, সেই টাকা তো বাংলাদেশের জনগণের টাকা। তো সেখানে তো আপনি খরচ করছেন বিলিয়ন বিলিয়ন ডলার, এই টাকার দায় কার? এটাও তো জনগণের দায়, তাই না? টাকা দিতে হচ্ছে। এবং মামুদের পার কিলোমিটারের যে কস্ট, ইন্ডিয়া এবং পাকিস্তানে, বাংলাদেশের কস্ট তার 3 গুণ।
আমি তো এই কথাটাই বলার চেষ্টা করলাম এতক্ষণ ধরে কনক, যে প্রত্যেকটা প্রজেক্টে 3 থেকে 5 গুণ খরচ বেশি হয়েছে। তো এই টাকা কোথায় যাচ্ছে? এই টাকা শেখ হাসিনা বা শেখ পরিবারের দেশে এবং বিদেশে সম্পদে পরিণত হয়েছে। এই টাকা এর হিসাব জনগণকে নিতে হবে। এই যে আন্দোলনের কথা আপনি বলছিলেন, মানুষের সম্পৃক্ততা বাড়ছে এবং আশা করি আরো বাড়বে। অনেকে তো মনে করে যে ফেসবুকে একটা লাইক দিলাম বা একটা সেলিউট দিলাম, ভাবলাম যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। তো এইভাবে তো সরকার পতন বা ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হবে না। তো আন্দোলনের মাঠে একটি পরিস্থিতি আমি দেখছি যে বিএনপি জামাত কেন্দ্রিক একটু মানে এক ধরনের পানি ঘোলা করার চেষ্টা চলছে। মানে জামাতকে কিভাবে আন্ডারমাইন করা যায়, কিভাবে মানে বিএনপিরও কেউ কেউ বলছেন আমরা তো জামাতকে বলি নাই আমাদের সাথে আসতে, ইত্যাদি ইত্যাদি। সবকিছু মিলিয়ে এই যে পরিস্থিতি, যে যুগপৎ আন্দোলনের জন্য সবাই প্রস্তুত, জামাতও রাজপথে নেমেছে, বাম দল নেমেছে, গণতন্ত্র মঞ্চ, জেনারেল ইব্রাহিমের দল, সব মিলায় কিভাবে দেখেন আপনি যে জামাত বিএনপি বা এই সব দলের মধ্যে সমন্বয়টা কিভাবে হওয়া উচিত, কিভাবে আন্দোলনটাকে আরো বেগবান করা যেতে পারে, আপনার পর্যবেক্ষণ থেকে জানতে চাই। আমার পর্যবেক্ষণ হচ্ছে যে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা তো বিএনপি অনেকদিন ধরে বলে আসছিল, এবং বিএনপি আপনি জানেন যে 10ই ডিসেম্বর পর্যন্ত বিএনপি যতগুলো প্রোগ্রাম করেছে একা করেছে, এবং একা করার যে যুক্তি দেওয়া হচ্ছিল বা বিএনপি লিডারশিপ যেটা বলছিলেন যে 10 তারিখের পরে আমরা যুগপৎ আন্দোলন করব, এবং 10 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন দলের সাথে বসেছেন এবং সবার সাথে তারা কথা বলেছেন, এবং আমি যতদূর জানি জামাতের সাথে আলাপ আলোচনা করেই জামাত যুগপৎ আন্দোলনে তারাও যোগদান করেছে। এখন যদি বিএনপির কোন নেতা এমন কোন বক্তব্য দিয়ে ফেলেন যে বক্তব্য ঐক্যবদ্ধ আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই নেতা হয় ভুল করছেন, ভুল করে বলছেন, অথবা সেই নেতার কোনো অসৎ উদ্দেশ্য আছে। এটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার, কারণ ঐক্যবদ্ধ আন্দোলন করেই এই সরকারকে আমাদের পরাভূত করতে হবে, এবং এই ঐক্যে যদি ফাটল ধরে তাহলে আমাদের লড়াই করা কঠিন হয়ে দাঁড়াবে, এবং একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন কাজ এমনিতেই আমরা জানি, এবং এই ফ্যাসিস্ট শক্তির পিছনে আবার ভারত আছে, আমরা সেটাও জানি। তো জামাতকে যে সরিয়ে রাখার যে তাগিদ, এই তাগিদটা কার? কে জামাতকে সরিয়ে রাখতে চায় এটা আমাদেরকে বুঝতে হবে। প্রধানত ইসলামের নাম জড়িত যে কোনো দলকে সরিয়ে রাখতে চায় ভারত, কারণ ভারতের ইসলামের প্রতি অ্যালার্জি আছে। যেহেতু ভারতের একটা হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায়, তাদের ইসলামের প্রতি অ্যালার্জি থাকাটাই স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো যে বাংলাদেশেও আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে ইসলাম প্রশ্নে অ্যালার্জি আছে, এবং তারাও চায় জামাতকে সরিয়ে রাখতে। আর তাছাড়া জামাত নিয়ে তাদের একটা ভীতিও কাজ করে যে জামাতের যে শক্তি যদি বিএনপির সাথে যোগ দেয় সরকার বিরোধী আন্দোলনে, তাহলে তারা মনে করে যে সেই আন্দোলন মোকাবেলা করতে তাদের জন্য কঠিন হবে। সুতরাং তারাও চায় বিএনপি আর জামাতের মধ্যে একটা দূরত্ব যেন থাকে, এবং এই কারণে দেখবেন আপনি সবসময় যে জামাত বিএনপির মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি হয় এই ধরনের সংবাদ আপনি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়ায় এখন দেখতে পাবেন, কারণ বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া সরকার অনুগত মিডিয়া, এবং সেই সমস্ত মিডিয়াতে আপনি সবসময় দেখবেন জামাত বিএনপি দূরত্ব বাড়ানোর চেষ্টা করা হয়। এখন সেই দূরত্ব বাড়ানোর চেষ্টায় যদি বিএনপির নেতারা বুঝে না বুঝে তারা যদি সেখানে যোগদান করেন, তাহলে তারা দলের ক্ষতি করছেন, তারা আন্দোলনের ক্ষতি করছেন, তারা দেশের ক্ষতি করছেন, এটা বুঝতে হবে।